গল্প শুধু তোমায় ভালোবেসে মুসফিরাত জান্নাত গল্পের প্রথম থেকে শেষ অংশ। তোমাকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয় নৌশি। আমার পরিবার তোমাকে মানছে না। তাদের বিরুদ্ধে গিয়ে আমি তোমাকে বিয়ে করতে পারবো না। আমাকে ক্ষমা করো তুমি। এঙ্গেজমেন্টের 3 বছর পর এসে নিজের হবু স্বামীর মুখে এমন কথা শুনে চমকানোর হওয়ার কথা থাকলেও চমকায় না নৌশি। ভাবান্তরহীন দৃষ্টি ওর। প্রথমে বাক্যগুলোকে মামুলিভাবে নিয়ে হালকা হেসে বলে, রসিকতা ছাড়ো তো ফারাবি। এসব নিয়ে রসিকতা শুনতে ভালো লাগছে না। প্রত্যুত্তরে ফারাবি গম্ভীর কণ্ঠে বলে, আমি রসিকতা করছি না নৌশি। এসব নিয়ে রসিকতা করতে আমারও ভালো লাগবে না। ফারাবির কণ্ঠ বাড়াবাড়ি রকমের গম্ভীর ও শীতল। এতটা শীতল কণ্ঠে সে কেবল কঠিন ও সিরিয়াস কথাগুলোই বলে অভ্যস্ত। 5 বছরের সম্পর্কের বদৌলতে এটা ভালোমতোই জানে নৌশি। ফলে মুখের হাসি মিলিয়ে গেল তার। ফারাবির দিকে পূর্ণ দৃষ্টিতে তাকালো সে। না, লোকটির চোখে মুখে কোনো রসিকতার ছাপ নেই। অর্থাৎ সত্যিই বলছে সে। যা বুঝতে পেরেই ভগ্নমনে অবশ হয়ে যায় সে। মুখে নামে ঘোর অন্ধকার। অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করে, এতদিন পর এই সিদ্ধান্তের কারণ কি? ফারাবি নির্বিকার কণ্ঠে জবাব দেয়, কারণ আমি আর তোমাকে ভালোবাসতে পারছি না। যাকে ভালোবাসি না তার জন্য পরিবারের বিরুদ্ধে গিয়ে দাঁড়ানোর প্রয়োজন নেই। আর আমার পরিবার তো শুরু থেকেই তোমাকে মানতে পারেনি। এখন আমিও পারছি না। ওর কথা শুনে হৃদয় ভেঙে খান খান হয়ে যায় নৌশির। প্রচণ্ড হতাশা থেকে উত্তেজিত হয়ে বলে, তাহলে এঙ্গেজমেন্টের নামে ছলাকলা করলে কেন? তোমার পরিবারের দ্বিমতের কথা তখন মাথায় ছিল না? পুরুষটি নিজের প্যান্টের পকেটে দুহাত গুজে বলে, ছিল, কিন্তু তখন তোমাকে ভালোবাসতাম আমি। তাই সবার বিরুদ্ধে গিয়ে সবাইকে জোর করে নিয়ে গিয়ে এঙ্গেজমেন্ট করেছিলাম। কিন্তু এখন এসে সবটুকুই অহেতুক ছিল মনে হচ্ছে। তখন তোমার জন্য সিগারেট ছাড়া বছরের পর বছর কাটিয়েছি। কিন্তু এখন একটা দিনও সিগারেট ছাড়া চলে না। তোমার চেয়ে তুচ্ছ সিগারেটও এখন আমার নিকট অনেক গুরুত্ব পায়। এরকম অনুভূতি নিয়ে তোমাকে বিয়ে করি কি করে বলো? নৌশি বিস্ফোরিত নয়নে তাকিয়ে বলে, এই এক অনুভূতির বদলেই তুমি অতীত ভুলতে চাইছ? অতীত ভুলতে চাইনি। অতীত অতীতেই সুন্দর, বর্তমানে নয়। বর্তমান সর্বদা নতুনত্ব চায়। অতীত মধুর ঠেকা কেবলই আবেগের নাম। আর আবেগ দিয়ে গল্প, উপন্যাস সাজে, জীবন নয়। ওর কথা শুনে রাগে গাড়ি রি করে ওঠে নৌশির। মানতে কষ্ট হয় ফারাবি এমন কিছু বলছে। সে তিরিক্ষি কণ্ঠে বলে, অভিনয়ের পালাটা একটু দীর্ঘ হয়ে গেল না? লোকটি নির্লজ্জ হয়ে বলে, তার জন্য আমি দুঃখিত। আমাকে ক্ষমা করো। নিরেট কণ্ঠে কথাগুলো বলল লোকটি। তার চোখে মুখে কোথাও বিন্দুমাত্র সংকোচ নেই, অনুশোচনা নেই, লজ্জা নেই। নৌশি অবাক হয়ে দেখে, ক্ষমার অযোগ্য কাজ করে কি করে ক্ষমা চাইছে লোকটা? লজ্জা করছে না তার? এতদিনে এই চিনেছে সে ফারাবিকে? না, সে যে ফারাবিকে চিনত, সে ফারাবি এমন নয়। অথবা এমনই ছিল, সে চিনতে পারেনি হয়তো। এই মুহূর্তে ওর নিজের রুচির প্রতি ধিক্কার জন্মালো। সে কি করে এই মানুষটাকে ভালোবেসেছিল? আগে জানলে কি ভালোবাসতাম একে? এতগুলা বছরের অপেক্ষায় কাটিয়ে বয়স ভারী করত নিজের? মোটেও না। আগে জানলে সে এসবের কিছুই করত না। নিজের অসতর্ক মনের জন্য আফসোস হল তার। আরেক মন বলে উঠল, তুই জানলেও ভালোবেসে ফেলতি নৌশি। ভালোবাসা জেনে বুঝে হয় না। জেনে বুঝে যেটা হয় সেটা প্রতারণা। এই মুহূর্তে যে কাজটা ফারাবি তোর সাথে করল। রাগে দুঃখে ঘৃণা ভরে সে বলল, আমি তোমাকে কখনো ক্ষমা করতে পারবো কিনা জানি না। তবে রিভেঞ্জ অব নেচার বলতে একটা বিষয় আছে, তা ভুলো না কখনো। আল্লাহ ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। আমার সাথে করা এই প্রতারণার বিচার একদিন ঠিকই পাবে তুমি। কথাগুলো বলে নিজের বা হাতের আঙুল থেকে চকচকে ডায়মন্ডের রিং খুলে ছুঁড়ে মারল সে ফারাবির মুখে।
রিং খোলার সময় হাত কাঁপছিল ওর, কণ্ঠনালী আটকে আসছিল, কিন্তু ছুঁড়ে মারার সময় দিকভুল হয়নি, সোজা তার থুতনিতে গিয়ে লেগেছে। সজোরে আঘাত লাগায় খানিকটা কেটে রক্তও বেরিয়েছে। তা দেখে তাচ্ছিল্যের সহিত হাসে নৌশি। ফারাবি থুতনিতে হাত ঠেকিয়ে কিঞ্চিত লালাভ তরল হাতে নিয়ে তাকালে বলে, চিন্তা করো না, মামুলি আঘাত, অল্পতেই সেরে যাবে, কিন্তু দাগ রয়ে যাবে আজীবন। আয়নায় তোমার মুখ দেখবে যখন, তখন প্রতিবার মনে হবে আমার সাথে কি প্রতারণাই না করলে তুমি, যে জন্য এই দাগ পড়ে গিয়েছিল। ভালো থেকো তোমার নতুনত্ব নিয়ে। চলি। কথাগুলো বলে আর এক মুহূর্তও দাঁড়ায় না নৌশি। হনহন করে প্রস্থান করে। চোখ ভর্তি নোনা জল আর বুক ভর্তি ব্যথা নিয়ে সারা রাস্তা এক ঘোরের মধ্যে মেসে ফেরে সে। কাল রাতে যখন ফারাবি গম্ভীর হয়ে ওকে সিরিয়াস কিছু বলবে বলে দেখা করতে বলেছিল, তখনও ওর মনে হয়নি এমন কিছু শুনতে হবে আজ। ফলে স্বাভাবিকই ছিল সে। বলতে গেলে খানিকটা পুলকিতই ছিল। কারণ ওর আশায় টৈটম্বুর মন মস্তিষ্ক তখন ভেবে নিয়েছিল বিয়ের ডেট ফিক্স করার কথা বলবে হয়তো। কেননা ফারাবির চাকরি হয়েছে। ওর চাকরি পেতেই যে এভাবে বদলে গিয়ে নৌশির কপাল পুড়বে তা খুনাক্ষরেও ভাবেনি সে। ভাবলে ফারাবির চাকরির জন্য এতটা প্রার্থনা করত না সে। জনে জনে লোক ধরে ওর চাকরির জন্য হাপিত্যেশ হতো না। বেকার প্রেমিক করেই আজীবন রেখে দিত, ভালোবাসার বন্ধনে আটকে, নিজের মায় জড়িয়ে। ভাবতে ভাবতেই ঠোঁট ভেঙে কান্না এলো ওর। প্রিয়জনকে হারানোর যন্ত্রণায় নিষ্পেষণ হল বুক। দম বন্ধ হয়ে এলো বিশ্রীভাবে। কিন্তু কাঁদল না সে। চক্ষুলজ্জার দরুন লোক সম্মুখে উপচে আসা চোখের পানি চোখেই টলমল করতে দিল। বুকের যন্ত্রণার সাথে যুদ্ধ চালাল কিত্থন। মেসে ফিরতেই সব যুদ্ধের বিরাম ঘটল। সব বাঁধ ভেঙে রুমমেটের বুকে ঝাঁপিয়ে পড়ল সে। কেঁদে উঠল হু হু করে। হুট করে নৌশির এমন কান্না করা দেখে বিচলিত হল মুর্শিদা। ব্যগ্র গলায় জিজ্ঞেস করল, কাঁদছিস কেন দোস্ত? কি হইছে তোর? বান্ধবীর কণ্ঠ শুনে কান্নার বেগ বৃদ্ধি পেল ওর। সে জড়িয়ে আসা গলায় অভিযোগ জানিয়ে বলল, ও আমায় ভালোবাসানি মুর্শিদা, ও আমায় ভালোবাসানি। ওর কথার আগামাথা কিছুই বোঝে না মুর্শিদা। তবে এতটুকু বোঝে ফারাবির সাথে ওর ঝামেলা হয়েছে। মাঝে মধ্যেই টুকটাক ঝামেলা হয় দুজনের। ইদানিং ঝামেলার মাত্রা বেড়েছে। সে ওর মাথায় হাত বুলিয়ে বলে, কি হয়েছে তোদের? বল আমাকে। নৌশি কাঁদতে কাঁদতে ভাঙা গলায় বলে, সব শেষ হয়ে গেছে দোস্ত। ওরও চাকরি হইছে, আমারও কপাল পুড়ছে। মুর্শিদা আর কিছু জিজ্ঞেস করার সাহস পায় না। বেশ ভয়ঙ্কর কিছু হয়েছে যেটা বুঝতে বাকি থাকে না ওর। তাই চুপচাপ বান্ধবীকে জড়িয়ে ধরে রাখে। বিসর্জন দিতে দেয় নৌশির সকল চাপা ব্যথা বেদনাকে। মেয়েটা প্রাণ ভরে কাঁদুক। কাঁদলে কিছুটা স্বাভাবিক হবে হয়তো। তখন সবটা শোনা যাবে। বিষণ্ণ বিকেল। কুঞ্জ কুঞ্জ মেঘ নীলাভ অম্বরে ঘুরে বেড়াচ্ছে। সাথে উড়ে বেড়াচ্ছে নাম না জানা পাখির দল। বিছানায় শুয়ে জানালার কাচ গলিয়ে এই দৃশ্য দেখে যাচ্ছে নৌশি। দৃষ্টিতে তার অগাধ শূন্যতা। পাশে বসে নিস্তব্ধ হয়ে আছে মুর্শিদা। নৌশি ও ফারাবির মধ্যেকার সব সম্পর্ক ছিন্ন হওয়ার ঘটনা মাত্রই শুনেছে সে। যা বাকরুদ্ধ করে দিয়েছে ওকে। বিষণ্ণ মুখশ্রী জুড়ে অবিশ্বাসের ছাপ। ফারাবি নৌশিকে কতটা ভালোবাসত তা তারাও জানে। একবেলা কথা না হলে তাদেরকে অবধি কল দিয়ে পাগল করে দিত। রাত বিরাতে মেসের নিচে এসে দাঁড়িয়ে থাকত। মেসের মালিকের কাছে কত দৌড়ানি খেয়েছে এজন্য। তবুও আশা বন্ধ দেয়নি। রাত ৩টা বাজেও নৌশিকে দেখতে ইচ্ছে করলে পাগলের মতো ছুটে আসত মেসের নিচে। জানালা দিকে তাকিয়ে থাকত নির্নিমেষ। নৌশি তখন গভীর ঘুমে বিভোর জেনে ডেকে তুলত না। তবে ওই জানালা দিয়ে টিমটিম আলো দেখেই শান্তি পেত। কোথায় গেল তার এই ভালোবাসা? কোথায় হারালো সেসব দিন?
ভালোবেসে এত এত পাগলামি করা সেই ফারাবি বলেছে নৌশিকে সে ভালোবাসে না? এ যে অবিশ্বাস্য! মুর্শিদার বিস্ময়াবিষ্ট চেহারা, তা দেখে দুঃখ ভরে হাসে নৌশি। মলিন কণ্ঠে বলে ওঠে, কি বিশ্বাস হচ্ছে না ফারাবি এটা বলেছে? মুর্শিদা মাথা ঝাঁকিয়ে না বলে। নৌশি তাচ্ছিল্য ভরে হেসে আওড়ায়, বিশ্বাস করতে হবে দোস্ত। জীবনানন্দ দাশ একদা বলেছিলেন প্রেম ধীরে মুছে যায়, নক্ষত্রেরও মরে যেতে হয়। মুর্শিদা ভারাক্রান্ত কণ্ঠে জিজ্ঞেস করে, কি করবি এবার? বাড়িতে বলবি কিভাবে? নৌশি বিবশ কণ্ঠে বলে, জানি না। ওর জন্য অসংখ্য বিয়ে ভেঙেছি আমি। প্রচুর ভালো সম্বন্ধ নাকচ করে দিয়েছি। আব্বু আম্মুর সাথে এক প্রকার প্রেশার ক্রিয়েট করেই এঙ্গেজমেন্ট করিয়েছি। আম্মু বলেছিল এখন এঙ্গেজমেন্ট করে পরে যদি পল্টি মারে। এখন স্টুডেন্ট বলে তোকে বিয়ে করছে না, পরে পড়াশোনা শেষে চাকরি পেলে যদি মতো ঘুরে যায়, তখন যদি তোকে বিয়ে না করে, কি করবি তখন? আমি দৃঢ় কণ্ঠে বলেছিলাম এমনটা কখনো হবে না আম্মু। ফারাবিকে আমি চিনি। দুনিয়া উল্টে গেলেও সে কখনো আমার সাথে প্রতারণা করবে না, এতটুকু বিশ্বাস আমার আছে। সেই বড় মুখে বলা কথা কোথায় হারালো বল? কোন মুখে আম্মুকে এখন বলবো তোমার কথাই ঠিক ছিল? কোন মুখে বলবো সে আমায় বিয়ে করবে না? কণ্ঠ কেঁপে ওঠে ওর, চোখ ভিজে যায়, দূর গগনে তাকিয়ে অস্ফুটে আর্তনাদ করে, আল্লাহ, এ কোন পরীক্ষায় ফেললে তুমি আমাকে? এমনটা কেন করলে আমার সাথে? কেন? কয়েক হাত দূরে অবস্থিত পাশের বিল্ডিংয়ের জানালা গলিয়ে দৃষ্টি মেলে নৌশির এই আর্তনাদ দেখে একজন। চোখ মুখ কাঠিন্যে ছেয়ে যায়, চোয়াল শক্ত হয়ে আসে, চক্ষু জ্বলে ওঠে মেয়েটির কান্নারত বদনে। মনে মনে হিসহিস করে ওঠে, কে আপনার অশ্রু ঝরানোর স্পর্ধা করল নৌশি? কার এত সাহস? মির্জা ফারিস আহমেদের মনের মানুষকে কাঁদানোর দায় ধ্বংস করে দিব তাকে, এ আমার প্রতিজ্ঞা। দিনটাকে অলক্ষণে মনে হচ্ছে আফরোজার। গাছের মগডালে বসে দ্বার কাক ক্রমাগত ডেকে যাচ্ছে, কান ঝালাপালা হয়ে উঠছে ওনার। অনেকক্ষণ হই হই করেও তাড়াতে ব্যর্থ হলেন কাকটাকে। আফরোজা জানে কাকের ডাক অশনি সংকেত দেয়, এটা মানা কুসংস্কার ও ভ্রান্ত ধারণা মাত্র। তবুও মন কু গেয়ে ওঠে ওনার, বুকের মধ্যে কি যেন দাপাদাপি করে, শরীর অস্থির হয়ে ওঠে। ঘরে গিয়ে বিছানায় গা এলিয়ে দেন তিনি। পুত্রবধূকে হাত ছেড়ে বলেন, রাতের রান্নাটা আজ একাই করো বউ। আমার শরীর খারাপ লাগছে, আজ বিশ্রাম নিব আমি। প্রতিদিন দুবেলা রান্না হয় আফরোজাদের বাড়ি। ছেলের বউকে যথাসাধ্য সাহায্য করেন তিনি। এ যেন নিত্যদিনের রুটিন। আজকাল এই রুটিনে প্রায়শই হেরফের হচ্ছে। মূল কারণ নিজের চিন্তা ও উদ্বিগ্নতা। রূপালী সবজির ডালা বের করে বারান্দায় রেখে বলে, আপনার কিছু করতে হবে না মা। কিন্তু বলি কি, এত চিন্তা করবেন না। মেয়ে বিয়ে দেওয়ার আগেই চিন্তায় চিন্তায় কাহিল হয়ে যাচ্ছেন আপনি। জবাবে তপ্ত শ্বাস ছাড়েন তিনি। ক্লান্ত স্বরে ঝিমিয়ে যাওয়া গলায় বলেন, চিন্তা কি আর সাধে করি মা? বাচ্চা কাচ্চা বড় হোক, বিয়ে দেওয়ার সময় বুঝো কেমন লাগে। রূপালী কপাল কুঁচকে ফেলে, তাই বলে নিজের শরীরের কথাও ভাববেন না? প্রতিউত্তরে মৌন থাকেন তিনি। নৌশিকে নিয়ে আজকাল বড্ড চিন্তা হয় ওনার। মেয়েটার পড়াশোনা শেষের পথে, ফারাবিরও চাকরি হয়েছে। এঙ্গেজমেন্টের সময় কথা ছিল ওর চাকরি হলেই নৌশিকে বিয়ে করে তুলে নিয়ে যাবে। সময় ঘনিয়ে এসেছে দেখে চিন্তা হয় ওনার। মায়ের কোল পরিপূর্ণ রূপে শূন্যতায় ভরে যাবে ভেবে ডুকরে কেঁদে ওঠেন। সেই যে পড়াশোনার জন্য বাড়ি ছাড়ল নৌশি, আর ফেরা হল না মেয়েটার। অল্প বয়সেই দূরে সরে যাওয়া সেই মেয়ের উপর থেকে ক্রমে ক্রমে অধিকার হারিয়ে যাচ্ছে দেখে কেমন অসহায় লাগে ওনার। বুকের মধ্যে হু হু করে ওঠে, হুটহাট করেই ভিজে যায় চক্ষু যুগল। মায়ের মন পুড়ে পেট পুড়ে ছারখার হয় যখন নৌশির বিয়ের কথা ভাবে। তবুও উপায় নেই। মেয়ে সন্তান জন্ম দিয়েছেন তিনি,
বিয়ে তো দিতেই হবে, সে যত কষ্টই হোক। বস্তুত মেয়ের মায়েদের চিন্তা কখনো ফুরায় না। বিয়ে না হলেও চিন্তায় ভোগেন, বিয়ে দিয়েও চিন্তায় ভোগেন। এ যে অনিবার্য পরিণতি। কিছু সময় বিছানায় এপাশ ওপাশ করে কল লাগান তিনি নৌশির কাছে। নৌশি তখন অবচৈতন্য হয়ে বিছানায় শুয়ে রয়েছে। অশ্রু ঝরিয়ে বিসর্জন দিচ্ছে দুঃখদের। তবুও দুঃখ যেন ফুরানোর নাম নিচ্ছে না। এমন সময় মায়ের কল আসে। ফোনের কৃত্রিম পর্দায় নামটা দেখতেই বুকের মাঝে ছ্যাতো করে ওঠে। মাকে এখন কি বলবে সে? কিভাবে বলবে চরম সত্যিটার কথা? মা যে দূরপারে বসে মেয়ের বিয়ে দেখার দুঃখ পোহাচ্ছে। কত রকমের ফুল তুলে নকশি কাঁথা সেলাই করেছে। লেপ, তোশক, গয়না গাটি সব গড়িয়ে রেখেছে মেয়ের বিয়ের জন্য। সেই মা এই সত্যি শুনলে কিভাবে ঠিক রাখবে নিজেকে? অবসন্ন চিত্তে ভেবে কুলায় না তার মন। বারংবার কল বাজলেও রিসিভ করে না সে। মায়ের কাছে জবাব দেওয়ার মতো ভাষা ওর জানা নেই। সমাজে দেখানোর মতো মুখও নেই। পাগল মা মেয়ের বদনাম রোটা রোধ করতে গ্রামে ছড়িয়ে দিয়েছিল মেয়ের আকদ হয়ে আছে। না রটিয়েও উপায় ছিল না। গ্রামের লোকেদের মুখ ঠেকানো দায় হয়ে পড়েছিল। এঙ্গেজমেন্টের পর ও বাড়িতে যাতায়াত শুরু হয়েছিল ফারাবির। ফারাবির মা কুরবানি এলে মাংস পাঠাতেন, শীত এলে পিঠা পাঠাতেন, ঈদ এলে জামাকাপড় কিনে পাঠিয়ে দিতেন। সেসব বয়ে নিয়ে দিয়ে আসতে হতো ফারাবিকে। যদিও ও বাড়ি গিয়ে নৌশির সাথে বিশেষ সময় কাটাত না ফারাবি, তবুও ওর এই যাতায়াত নজরে পড়ে গেল গ্রামবাসীর। শহুরে ফারাবিদের বলেও বোঝানো যেত না বিষয়টা। এঙ্গেজমেন্টের সুরে অধিকার প্রাপ্তি ধরে নিত ওনারা, অথবা দায়িত্ববোধ ভেবে নিত। এত দীর্ঘকালীন এই দায়িত্ব পালনে নৌশির একটি বারও মনে হয়নি বাস্তবতা এতে নিষ্ঠুর হবে। ওকে কখনো এদের দ্বারা প্রতারিত হতে হবে। আফরোজাদের কেউও বুঝতে পারেনি নিশ্চয়ই। এজন্যই তো এতে আয়োজন করে রেখেছেন মেয়ের বিয়ের জন্য। আজ যখন শুনবেন মেয়েকে বিয়ে করতে নাকচ করেছে ফারাবি, তখন কি প্রতিক্রিয়া দিবেন মা? কিংকর্তব্যবিমূঢ় হয়ে যাবেন নিশ্চয়ই, অথবা প্রেসার বাড়িয়ে অসুস্থ হয়ে যাবেন। এর দায়ভার তখন কাকে দিবে সে? ভেবে অকুলান হয় মন। মেয়েকে বারংবার কল দিয়ে না পেয়ে চিন্তায় পড়ে যান আফরোজা। নৌশিকে কল দিয়েছেন অথচ কল পিক করেনি, এমন তো কখনো হয় না। মায়ের মনে সংশয় জাগে। কিছু হলো নাতে মেয়ের? চিন্তায় পড়ে যান তিনি। কল দেন মুর্শিদাকে। প্রথমবার রিং হতেই রিসিভ করে সে। সালাম দেয় ম্লান স্বরে। আসসালামু আলাইকুম আন্টি। সালামের জবাব দেওয়া ওয়াজিব হলেও এ মুহূর্তে মাথায় তা খেলে না আফরোজার। উদ্গ্রীব হয়ে তিনি সোজাসাপটা জিজ্ঞেস করেন, নৌশি কোথায় মা? ওকে কল দিচ্ছি, ধরছে না কেন? মুর্শিদা তখন ঘরেই ছিল। নৌশির কথা জিজ্ঞেস করলে দ্বিধায় পড়ে যায়। কি উত্তর দিবে ভেবে পায় না। এক পলক নৌশির দিকে তাকিয়ে ইতস্তত করে বলে, ঘরেই আছে। কথা বলবেন? জি, দাও তো একটু। আফরোজার আবদারের বিপরীতে নৌশির কাছে এগিয়ে যায় সে। ফোন এগিয়ে দিয়ে বলে, আন্টি কল দিয়েছে, কথা বল। নৌশি নিভু নিভু চোখে তাকায়। ম্রিয়মান স্বরে বলে, কি বলবো? ওর কণ্ঠস্বরে স্পষ্ট অসহায়ত্ব। তা শুনে বুকে মোচড় দিয়ে ওঠে মুর্শিদার। সে তপ্ত শ্বাস ছেড়ে বলে, পাগলামো করিস না, আন্টি লাইনে আছেন, নে ধর। নৌশি আর দ্বিরুক্তি করে না। কল নিয়ে মাকে সালাম দেয়। প্রথমে কল পিক না করার জন্য মেয়েকে শাসান তিনি। কল দিলে ধরিস না কেন? চিন্তা হয় না বুঝি? নৌশি ভগ্ন স্বরে বলে, এর চেয়েও বেশি চিন্তা তোমার জন্য জিয়ে রেখেছি আম্মু। এত অল্পতেই অধৈর্য হইও না। মেয়ের কণ্ঠস্বর শুনে স্পষ্ট বুঝতে পারেন আফরোজা কিছু হয়েছে নৌশির। বুকের মধ্যে ধক করে ওঠে ওনার। সন্দিহান হয়ে জিজ্ঞেস করেন, কি হয়েছে তোর? কি সব আবোল তাবোল বলছিস? আবোল তাবোল বলছি না আম্মু।
সব আবোল তাবোল হয়ে গিয়েছে। স্পষ্ট কণ্ঠে কথাগুলো বলল সে। আফরোজা দ্বিধান্বিত গলায় জিজ্ঞেস করলেন, কি বলতে চাচ্ছিস খুলে বল। মায়ের কথার বিপরীতে নিশ্চুপ হয়ে যায় নৌশি। আবেগের বশে এতক্ষণে এসব বললেও এখন এসে কি জবাব দিবে বুঝতে পারে না। তার জীবনে এখন যে পরিস্থিতি তাতে দুটো পথ খোলা। সমাজের লোকেদের তুচ্ছ তাচ্ছিল্য, বাবা মায়ের চিৎকার চেঁচামেচি, ভাইভাবির দোষারোপ সব মেনে নিয়ে সামনে এগিয়ে চলা, অথবা বিষয়টাকে গোপন করে মৃত্যুর পথে পা বাড়ানো। প্রথম অপশন বেছে নিলে জান বাঁচবে, আর দ্বিতীয় অপশন বেছে নিলে মান বাঁচবে। শয়তান যদিও দীর্ঘক্ষণ যাবৎ ওকে কুমন্ত্রণা দিচ্ছিল জানের চেয়ে মান বড়, কিন্তু এই ভুল মন্ত্রণা মানতে পারেনি সে। আল্লাহ তাআলা জীবন একটাই দিয়েছেন, নিজ হাতে তা শেষ করার জন্য নয়, অন্তত প্রতারক কারোর জন্য তো নয়। তাছাড়া সে মরে গেলে ফারাবির পূর্ণ জয় হবে, তার মৃত্যুতে কোনো ইফেক্ট পড়বে না ফারাবির উপর। সে ঠিকই নতুনত্ব নিয়ে বেঁচে থাকবে। তাহলে কেন মরবে সে? নতুনত্ব তারও প্রাপ্য নয় কি? বুকে সাহস নিয়ে কথাটা বলে দিল সে। ফারাবি আমাকে অস্বীকার করেছে আম্মু, সে এ বিয়ে করবে না জানিয়েছে। কথাটা বলে শক্ত হয়ে থাকল সে। ওপাশ থেকে বিরূপ প্রতিক্রিয়া আসার অপেক্ষা করল, কিন্তু তার কিছুই হল না। আফরোজা যেন বোবা হয়ে গেলেন এমন কথা শুনে। কিছুক্ষণ নীরব থাকলেন তিনি, অতঃপর প্রয়োজনের চেয়ে শীতল গলায় বললেন, আমি তোকে ভালো ঘর দেখে বিয়ে দেব মা, 7 দিনের মধ্যে বিয়ে দেব তোকে, বাড়ি চলে আয় তুই। মায়ের জবাব শুনে তাজ্জব বনে যায় নৌশি। এমন কথা শুনে মায়ের বিচলিত হওয়ার কথা ছিল, অথচ তা হলেন না তিনি। বিপরীতে উপহার দিলেন শীতল কণ্ঠস্বর, যা অবাক করে দিল ওকে। বিহ্বল হয়ে গেল সে। বুকের মধ্যে ক্রমাগত কম্পন চলছে আফরোজার। মেয়ের কথা শুনে বিচলিত হয়েছে মন, ধিক ধিক করে জ্বলেছে বুক, কিন্তু মেয়ের নিকট তা প্রকাশ করেননি। থেকেছেন শান্ত, মনে জেগেছে ভয়। পাশের বাড়ির বজলুর মিয়ার মেয়েটা কদিন আগেই ভালোবাসার মানুষটিকে না পেয়ে সুইসাইড করেছে। ওনার মেয়েও যদি ঝোঁকের বশে এমন কিছু করে, ভাবতেই বুক কেঁপে ওঠে ওনার। কণ্ঠ হয় ভারী, শান্ত স্বরে তিনি বলেন, মা রে, জীবন নানা পরীক্ষার কেন্দ্রস্থল, এখানে বহু পরীক্ষা আসবে যাবে। আবেগের বশে ভুল ভালো কিছু করবি না তো? কথা দে আমায়। মায়ের শান্ত থাকার কারণ এতক্ষণে উপলব্ধি করে নৌশি। চোখের কোণে নোনাজল চিকচিক করে। বিষয়টা যে তার মনে উকি দেয়নি তা নয়। সে নরম কণ্ঠে মাকে আশ্বাস দেয়, এমন কিছু কখনোই করব না আম্মু। দুনিয়া হারাতে রাজি, কিন্তু আখিরাত নয়। মেয়ের মাথায় সুবুদ্ধি দেখে মনে প্রশান্তি পান আফরোজা বেগম। কিছুক্ষণ আরও কিছু কথা হয় ওনাদের মাঝে। নৌশিকে পরদিনই বাড়ি ফেরার আদেশ দেন তিনি। অতঃপর কল রেখে দেন। বাড়ির কাউকে কিছু না জানিয়ে সামাদ ঘটককে কল লাগান। ধাতস্থ কণ্ঠে বলেন, আপনার কাছে কোনো রেডিমেড পাত্র আছে সামাদ ভাই? হুট করে আফরোজার কল আসায় অবাক হয় সামাদ ঘটক। তার চেয়েও বেশি অবাক হয় আফরোজা পাত্রের সন্ধান চাচ্ছে দেখে। ওর মেয়ের জন্য কত ভালো ভালো পাত্রের সন্ধান নিয়ে ঘুরেছেন তিনি, কিন্তু পাত্তা দেয়নি আফরোজা। মেয়েকে পড়ালেখা করিয়ে প্রতিষ্ঠিত করে বিয়ে দিবে বলেছে। তারপর তো শহুরে এক ছেলের সাথে আকদ করিয়ে ফেলেছে। এখন কার জন্য পাত্রের সন্ধান চায় সে? পাত্র তো একখানা আছে, কিন্তু কার জন্য লাগবে সেটা বলেন। আফরোজা ইতস্তত করে বলে, আমার মেয়ের জন্য। কথাটা শুনতেই চমকায় সামাদ। অবাক হয়ে বলে, আপনার মেয়ের না আকদ করিয়ে রাখলেন বছর কয়েক আগে। আফরোজা শান্ত স্বরে বলে, মেয়ের আকদ হয়েছে অথচ মেয়ে জামাই এক রাতও শ্বশুর বাড়ি কাটায়নি, এ কথা আপনিও বিশ্বাস করেন? প্রশ্নটা বিভ্রান্ত করে দেয় সামাদকে। বিষয়টা নিয়ে ওর মনেও সংশয় ছিল,
তবুও বলে, দুঃখিত নৌশির মা, গ্রামের সকলে জানে আপনার মেয়ে বিবাহিত। এমন মেয়ের জন্য কোনো পাত্র নাই। পান চিবিয়ে চিবিয়ে কথাটা বলল সামাদ। মূলত এতদিন ওকে পাত্তা দেয়নি বলে চাপা রাগ ঝাড়ল। আফরোজা জানতেন এমন কিছু শুনতে হবে ওনাকে। তিনি প্রস্তুত ছিলেন, ফলে স্বাভাবিক থাকলেন। তপ্ত শ্বাস ছেড়ে বললেন, আপনি চেষ্টা করলেই পাত্র থাকবে। অতি সত্তর মেয়ে বিয়ে দিতে চাই আমি। এবারে আর তেরামি করল না সামাদ। এক দলা পানের পিক ফেলে বলল, তা চেষ্টা করতে পারি, কিন্তু টাকা বাড়িয়ে দিতে হবে। আফরোজা বিনা বাক্য ব্যয় রাজি হয়ে যায় এতে। যত টাকাই লাগুক না কেন, মেয়ের মান ও মন বাঁচাতে বিয়ের আয়োজন করতে তিনি প্রস্তুত। সূর্যের তপ্ত কিরণে ঝলমলিয়ে উঠে পিচ ঢালা রাস্তা। রিকশার টুংটাং আওয়াজ বৃদ্ধি পায় বেলা বাড়ার সাথে। কড়া রোদে চাঁদি জ্বলে ওঠে। মাথায় ছাতা বাড়িয়ে পথে নামে নৌশি। গন্তব্য বাড়ি ফেরা। এই স্বার্থপর শহরে আর ভালো লাগছে না ওর। স্বার্থহীন ভালোবাসার উৎস মায়ের কাছে ফিরতে মন চাচ্ছে খুব। মায়ের আবদার তাই ফেলে দেয়নি সে। যদিও লজ্জায় মাথা কাটা যাচ্ছে, চিন্তায় হাঁটু কাঁপছে, সত্যিটা সবাই জানলে কিভাবে মুখ দেখাবে ভেবে। তবুও ফেরার সিদ্ধান্তই উত্তম মনে করে সে। রিকশার জন্য দাঁড়ায় মেসের নিচে। এমন সময় পেছনে থেকে ডাকে কেউ, নৌশি। ঘাড় ঘুরিয়ে তাকায় সে। অক্ষিকাছে ভেসে ওঠে মির্জা ফারিস আহমেদের চেহারা। লোকটা একটা কোম্পানির সিইও। ঢাকায় নিজস্ব বাড়ি আছে ওনার। তবুও কেন এই মেসের পাশের বিল্ডিংয়ে ভাড়া থাকে বুঝে আসে না নৌশির। প্রায় বিভ্রান্ত হয় সে ফারিসের আচরণে। এই যেমন এখনো হল। ওর কণ্ঠস্বরে কি যেন একটা ছিল বলে মনে হল। কাপা গম্ভীর কণ্ঠ। কোনো আবেগ লুকানোর সূক্ষ্ম প্রয়াস, যা আরামসেই অনুভব করা যায়। নৌশি স্মিত কণ্ঠে বলে, জি বলুন। রিনরিনে কণ্ঠের দুশব্দের বাক্যে বুকে কাঁপন ধরে ফারিসের। বাক্যহারা হয় সে। কিছুক্ষণ চুপ থেকে নিজেকে ধাতস্থ করে বলে, কাল কাঁদছিলেন দেখলাম। কিছু হয়েছে? ফারিসের এহেন প্রশ্নে অপ্রস্তুত হয়ে যায় নৌশি। নিজের ব্যক্তিগত বিষয় নিয়ে সচরাচর বাইরের কারোর সাথে কথা বলে না সে। আর সেটা যদি হয় এতটা বাজে ব্যাপার তা তো বলার নয়। নৌশি মিনমিন করে বলে, তেমন কিছু না। কথাটা বলে আর এক মুহূর্তও দাঁড়ায় না সে। এখানে দাঁড়িয়ে থাকলে হাজারটা প্রশ্ন করবে ফারিস। বিষয়টা অস্বস্তিতে ফেলবে ওকে। মিথ্যা বলতেও জিভে আটকায়। এদিকে ওর যাত্রা পানে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে ফারিস। দিন বদল হতেই মির্জা ফারিস আহমেদের আগমন হয় সোনাপাড়া গ্রামে। একা নয়, পুরো পরিবার সমেত। খোঁজাখুঁজি করে নৌশিদের বাড়ি পৌঁছায় তারা। আফরোজা তখন মেয়ের মাথায় বিলি কেটে নানান সান্ত্বনা দিচ্ছেন। সামাদ ঘটক পাত্র দিবে বলেছে। সুপাত্র, ভালো চাকরি করে, এসব বলে আশ্বস্ত করছে মেয়েকে। এমন সময় নবাগত কিছু আগন্তুক দেখে ভরকান তিনি। এই মাঝ দুপুরে ফারিসদের নিজের বাড়ি দেখে ভরকায় নৌশিও। আমতা আমতা করে বলে, আপনারা এখানে? ফারিস ভরাট স্বরে বলে, আপনাকে নেওয়ার বন্দোবস্ত করতে এলাম। কথাটা ঠিক মাথার উপর দিয়ে যায় নৌশির। পরক্ষণেই বুঝতে পারে ঠিক কি কারণে এসেছে ওরা। যখন ফারিসের মা ছেলের জন্য নৌশিকে আবদার করে বসে তখন সব জলের ধারার ন্যায় পরিষ্কার হয়ে যায়। এ তো মেঘ না চাইতেও বৃষ্টির ন্যায় আফরোজার নিকট। তবুও সঙ্গে সঙ্গে রাজি হন না তিনি। নৌশি ফারিসকে চিনে। ফারিসের আচার আচরণ সম্পর্কে অবগত। তবুও খোঁজ খবর না নিয়ে মেয়ে বিয়ে দেওয়ার মতো বোকামি তিনি করবেন না। মেয়ের জীবনে এত বড় দুর্ঘটনা একবার ঘটার পর তো নয়ই। অতিথিদের আপ্যায়ন করে সময় চেয়ে বিদায় দেন তিনি। ফারিস যাওয়ার আগে আফরোজাকে বলে, চুন খেয়ে গাল পুড়েছে বলে দই দেখে ভয় পাবেন না, আমি অপেক্ষায় থাকব। কথাগুলো বলে চলে যায় সে।
ওর যাত্রাপানে হতভম্ব হয়ে তাকিয়ে থাকে মা মেয়ে। ওদের বুঝতে বাকি থাকে না ফারাবির করা অন্যায় জেনেই ওকে বিয়ে করতে এসেছে ফারিস। ব্যাপারটা বিহ্বল করে দেয় ওদের, সাথে স্বস্তিও লাগে। অন্তত সত্যি জেনেও নৌশিকে সে হেও নজরে দেখেনি, অন্যদের মতো তাচ্ছিল্য করেনি, বরং সসম্মানে বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে। পরদিন থেকেই আফরোজা লোক লাগিয়ে খোঁজ খবর নেন। জানতে পারেন ওনাদের চাওয়ার চেয়ে অনেক উপরে ফারিসদের অবস্থা। পরে নিজে গিয়েও খোঁজ নেন তিনি। ওর অফিস, বাড়ি সব দেখে আসেন। তাই আর দ্বিরুক্তি করার চিন্তা করেন না। বিয়ের দিন ক্ষণ ঠিক করে ফেলেন তিনি। ঠিক 7 দিনের মাথায় বিয়ের দিন হয়ে যায় ওদের। বাড়িতে ধুম পড়ে যায়। মহা সমারোহে বিয়ের আয়োজন হয়। পাত্রপক্ষ আগ বেলাতেই চলে আসে, দূরের পথ জার্নি করে পাড়ি দিতে হবে বলে। বিকেলের দিকে বিয়ের আসর বসানো হয়। পালাক্রমে রেজিস্ট্রি খাতায় সাইন করা হয়। কবুল উচ্চারণ করা হয় 6 বার। হই হুল্লোড় পড়ে যায় চারিদিকে। নৌশির গণ্ড বেয়ে 2 ফোঁটা অশ্রু ঝরে পড়ে। অকারণেই ফারাবির মুখটা অক্ষিকাছে ভেসে ওঠে। সে ভালোবেসেছিল ওকে, আশায় ছিল ওর সাথে এই দিনটিতে আবদ্ধ হওয়ার জন্য। দিনটি নৌশির জীবনে ঠিকই এলো, অথচ ফারাবি তার জীবনে এলো না। তার বদলে এলো অন্য কেউ। যদিও বিষয়টা ওর জন্য অত্যাধিক কল্যাণকর, তবুও বেহায়া মন ফারাবিকে ভেবে শেষবারের ন্যায় অশ্রু বিসর্জন দিল। পাশে নৌশির এই বুক ভরা দীর্ঘশ্বাস গভীর চোখে দেখে গেল ফারিস। ইশারায় কিছু একটা জিজ্ঞেস করল ওদের দিকে ফোন তাক করে রাখা সামনে দাঁড়ানো পুরুষটিকে। পুরুষটি মাথা দিয়ে হ্যাঁ বলতেই তপ্ত শ্বাস ফেলল। নিশ্চিত হল কাঙ্ক্ষিত মানুষটি বিয়ে সম্পন্ন হওয়া দেখেছে। পরিশিষ্ট ভিডিও কলে নৌশি ও ফারিসের বিয়ে ম্রিয়মাণ দৃষ্টি মেলে দেখল ফারাবি। নৌশির চোখের অশ্রু বুকে দহন সৃষ্টি করল ওর। বুকের মাঝে মোচড় দিয়ে উঠল। বিয়ের এই আসরে বসার কথা ছিল ওর। নৌশির চোখে থাকার কথা ছিল কেবলই আনন্দ অশ্রু। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস তা হতে দিল না। নিজের শরীরে বাঁধিয়ে ফেলল ক্রোয়েটসফেল্ড জ্যাকব রোগ। বিষয়টা মাসখানেক হল জানতে পেরেছে ফারাবি। এটি একটি বিরল এবং মারাত্মক প্রিয়ন রোগ, যার কার্যকর চিকিৎসা বর্তমানে বিদ্যমান নেই। এর একমাত্র পরিণতি মৃত্যুর কোলে ঢলে পড়া। বড়জোর কয়েক মাস বা কয়েক বছর বাঁচবে সে। বিষয়টা জানতেই মস্তিষ্ক ফাঁকা হয়ে আসে ওর। সর্বপ্রথম অক্ষিকাছে ভাসে নৌশির চেহারা। মেয়েটি ওকে বিয়ে করার আশায় বসে আছে কত বছর হল। নিজের শরীরে এরকম রোগ বাঁধিয়ে নিজের নিশ্চিত মৃত্যু জেনে কিভাবে মেয়েটিকে নিজের জীবনে জুড়ে নিত সে? ভাবতেই তো বুক কেমন করে। এজন্যই সেদিন ছলনার আশ্রয় নিয়েছিল সে। প্রতারণার নাটক সাজিয়ে নৌশিকে বিয়ে করতে অপারগতা স্বীকার করেছিল। ফারিসকে সত্যিটা জানিয়ে ওদের বিয়ের আয়োজন করেছিল। ওর ইচ্ছে ছিল মৃত্যুর আগে নৌশির একটি ভালো জীবন নিশ্চিত করা। সত্যিটা জানলে নৌশি কখনো ভালো থাকতে পারত না। তীব্র কষ্ট নিয়ে দিনাতিপাত করত। এখন যতটা সহজে বিয়ের পিঁড়িতে বসেছে তখন তাও পারত না। ওকে ভেবে জলাঞ্জলি দিত নিজের জীবন। একজন প্রেমিক পুরুষ হয়ে কখনোই এমনটা হতে দিতে পারত না সে। তাই তো অভিনয় করে নৌশির মনে তিক্ততা তৈরি করল। মেয়েটি আর ওকে নিয়ে ভাববে না। ওর পরিণতি কি জানতে চাইবে না। চাপা রাগ মনে পুষে কাটিয়ে দিবে আজীবন। সে জানতেও পারবে না তাকে কিভাবে ত্যাগ করেছিল ফারাবি দুঃসাহসিক বেশে। শুধু তাকে ভালোবেসে। সমাপ্ত।